যুদ্ধটা মেইনলি ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং সেখানে তারা বলছেন যারা যারা ৭১-এর স্পিরিটে বিশ্বাস করছেন তারা আমাদের সঙ্গে আসুন। মানে উনি আওয়ামী লীগের সমর্থকদের শুধু বলছেন না, উনি অন্য যে পার্টিরা যারা ৭১-এর স্পিরিট থেকে নিজেদেরকে ড্র করেন, কোন একটা নেতার কোন একটা বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এআই দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলে, একটা অডিও ফুটেজ তৈরি করে ফেলে, একটা ন্যারেটিভ তৈরি করে ফেলে, এবং এগুলো নিয়ে আবার যারা অবসর সময় মাঠে যেতে পারেন না, ফেসবুকে বসে বসে সারাক্ষণ ব্যস্ত থাকেন। এর মধ্যে ব্যাপক জল্পনার অবসান ঘটিয়ে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মতবিনিময় সভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে হাজির হয়েছিলেন। সেখানে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে 5 দফা ঘোষণা দিয়েছেন, এবং তিনি বলেছেন যে ইউনূস সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে না আনলে এবং আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করলে বাংলাদেশে কিছুতেই স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করা সম্ভব হবে না। শেখ হাসিনা একটা সভায় উপস্থিত হওয়ার মাধ্যমে এই যে 5ই আগস্টের পর জনপরিসরে অডিও বার্তায় হলেও উপস্থিত হওয়া শুরু করলেন, বার্তা দেওয়া শুরু করলেন, সেটা প্রকৃতপক্ষে কি বার্তা দেয়? দিল্লিতে শেখ হাসিনার এই সভায় উপস্থিতি নিয়ে কথা বলতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার এডিটর, সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী। তিনি উপস্থিত ছিলেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের সেই অনুষ্ঠানেও। স্বাগত জানাই জয়ন্ত রায় চৌধুরী আপনাকে। জয়ন্ত রায় চৌধুরী, প্রথম প্রশ্ন আপনাকে, যে এই যে শেখ হাসিনা 5 দফা ঘোষণা করলেন বা একটা জনপরিসরে উপস্থিত হলেন, মানে নিরাপত্তার কারণে তিনি ভিডিও বার্তায় হাজির হতে পারেন নাই, কিন্তু তিনি যে একটা জনপরিসরে উপস্থিত হলেন, সাংবাদিকদের সামনে উপস্থিত হলেন, সেটা আসলে কি বার্তা দেয়? এটা একটা ফ্রন্টাল অ্যাটাক বলতে পারেন ইউনূস সরকারের উপরে, কারণ এতদিন তিনি কোনোদিনও কোনো প্রেস কনফারেন্স করেননি। এটা যদিও এনার অডিও বার্তা, উনি কিন্তু সেখানে ছিলেন, মানে শি ওয়াজ ওয়াচিং যা যা হচ্ছিল। আর সবকটা গণমাধ্যম ছিল, ভারতীয় গণমাধ্যম ছিল, বিদেশি গণমাধ্যম, মানে আপনি যেখানে আগে কাজ করতেন বিবিসি ছিল, ডয়েশ ওয়েলে ছিল, ডয়েশ প্রেস এজেন্সি ছিল, সবাই ছিল। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস যে উনি পৃথিবীর গণমাধ্যমের সামনে উনি এসে বলছেন যে এই পাপেট রেজিমকে এবার বদলাতে হবে, এবং উনি বলছেন, বিশেষ করে বলছেন যে এরা দেশকে বেঁচে দিচ্ছে। উনি নাম নেননি, কিন্তু অবভিয়াসলি উনি আরাকান করিডর, চিটাগং পোর্ট, চাইনিজদের যে এয়ারপোর্ট গুলো দিয়ে দেওয়া হচ্ছে সেগুলোর সম্বন্ধে বলছেন। তো এই কথাগুলো উনি বলছেন, বিশেষ করে যে মহিলাদের, মাইনরিটিসদের, আওয়ামী লীগের লোকেদেরকে বিশেষ করে অ্যাটাক করা হচ্ছে, কিন্তু আদারওয়াইজও একটা কেওটিক সিচুয়েশন বাংলাদেশে, কারোরই জান মাল ঠিক নেই, কারোরই মানে বলতে পারেন নাথিং ইজ সেফ। তো এটা খুব স্ট্রং একটা মেসেজ বলতে পারেন ওনার তরফ থেকে। ওনার সঙ্গে ফর্মার ফরেন সেক্রেটারি, ফরেন মিনিস্টার মোমেন সাহেবও ছিলেন, তিনিও ভিডিও লিঙ্কে ছিলেন, আরাফাতও ভিডিও লিঙ্কে ছিল, এবং নফেল ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন। তার সঙ্গে একজন হিউম্যান রাইটস এর লোক ইউএসএ থেকে চিনি ছিলেন, প্লাস থিয়েটার অ্যাক্টিভিস্ট একজন ছিলেন প্রাখী। তো এরা সবাই মিলে যেটা বললো যে আমাদের দেশের অবস্থা খুবই শোচনীয়, এবং দের ইজ আ নিড ফর আর inclusive election and a non-partisan government which will actually hold the election. এই কথাটাও না বারবার স্ট্রেস করলেন, বিভিন্ন লোকে এই একই কথা বারবার স্ট্রেস করলেন। এটা মনে রাখতে হবে আমাদের যে এর আগে দুটো জিনিস খুব শীঘ্রই হয়েছে। এক হচ্ছে সারা কুক, ব্রিটিশ হাই কমিশনার টু বাংলাদেশ, তিনি দিল্লি এসেছিলেন। অবভিয়াসলি তিনি একটা লবিং ট্রিপের জন্য এসেছিলেন, কিছু থিঙ্ক ট্যাঙ্কস আর কিছু রিটায়ার্ড ডিপ্লোম্যাট ইত্যাদি যারা ইনফ্লুয়েন্সিয়াল তাদের সঙ্গে দেখা করেছেন, এবং দেখা করে তিনি তার একই বার্তা যে ইউনূস সরকার ভালোই তো করছে, কেন আপনারা তাকে মানতে চাইছেন না, জামাত খারাপ ছেলে নয়, জামাত ইজ অ্যাকচুয়ালি এ লিবারেল ইসলামিস্ট পার্টি। যে কথাটা আবার আমেরিকানরা কিছু বাংলাদেশি সাংবাদিকদের বলেছিল, যেটার অডিও টেপ লিক হয়ে বা বিদেশের পেপারই বেরিয়েছে। তো এই জিনিসগুলোর পরে পরে এইটা এসছে। তো ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে এখন তিনি পরিষ্কার বলছেন যে এটা একটা
ইউনূস সরকার ইজ এ পাপেট রেজিম, অন্যরা তাকে পিছন দিক দিয়ে চালাচ্ছে। উনি বলছেন যে জামাতিকরণ হচ্ছে বাংলাদেশের এবং সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকারক, বাংলাদেশ তাতে রসাতলে যেতে পারে, সে কথাটা তো উনি বারবার বলছেন। উনি বলছেন ৭১-এর স্পিরিট যারা বিশ্বাস করে তাদের এখন রুখে দাঁড়ানোর দরকার, এটা শুধু আওয়ামী লীগের যুদ্ধ নয়, এটা ৭১-এর স্পিরিটের যুদ্ধ। তবে হ্যাঁ, একই সঙ্গে নফেল যেটা বলল যে তারা কোনো রকমের আর্মড রিভোল্টের কথা বলছে না, তারা চায় না কোনো সিভিল ওয়ার লাইক সিচুয়েশন হোক, আর্মির বিরুদ্ধে কোনো লোক দাঁড়িয়ে উঠুক, তারা চায় থ্রু সিভিল ডেমনস্ট্রেশন এই সরকারের পতন ঘটাতে পারে। তো তার মানে ইটস আ লং হল, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন ওভারনাইট, রাতারাত কিছুই হবে না। তবে ইলেকশন যেভাবে মানে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে সেটা নিয়েও তারা চিন্তিত, এই সব কথা নিয়ে তারা বলেছে অবস্থান করলে। এই যে ৫ দফা দিলেন শেখ হাসিনা এবং ৫ দফা মানে তিনি কিন্তু বাংলাদেশের সাহসী নারী পুরুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন, মানে তিনি তার অ্যাড্রেসটা করেছেন যে বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে মানে অনেস্ট হার্ড ওয়ার্কিং নারী পুরুষ, তাদেরকে তিনি রিক্লেইম করতে বলেছেন দেশকে। কিন্তু তিনি আবার শেষে বলছেন, আপনি সারা কুকের ঘটনা বললেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের নানা তৎপরতার কথা বললেন, কিন্তু শেখ হাসিনা বক্তৃতায় বলছেন যে আপনারা যদি জেগে ওঠেন, আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের সাথে আছেন। শেখ হাসিনা এই কথাটা কেন বলা প্রয়োজনীয় মনে করলেন বলে আপনার মনে হয় ফরেন করেসপন্ডেন্স ক্লাবে? আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ইংল্যান্ডেও দু রকমের চিন্তাধারা আছে। এক রকমের চিন্তাধারা যারা ওই যে কুটা হয়েছিল যেটা অগাস্ট ২০২৪ তাকে সমর্থন করেন, আর এক লোকের চিন্তাধারা যারা ভাবছে যে বাংলাদেশ ইসলামিস্ট একটা পথের দিকে হাঁটছে এবং দ্যাট ইজ ডেঞ্জারাস ফর দ্য ওয়ার্ল্ড, শুধু রিজন সাউথ এশিয়া রিজনের জন্য নয়, সারা পৃথিবীর জন্য ডেঞ্জারাস। আপনি দেখেছেন নিশ্চয়ই ব্রিটিশ পার্লামেন্টে অনেক এমপিরা প্রশ্ন করেছেন, বিভিন্ন রকমের কথা উঠিয়েছেন। প্লাস তারা দেখছে যে ভারতবর্ষ এতে খুশি নয়। ভারতবর্ষ একটা ইম্পর্টেন্ট পার্টনার ইংল্যান্ডের জন্য, ইউরোপিয়ান ইউনিয়নের জন্য, ইউএস এর জন্য, বিশেষ করে ইউএস এর জন্য যখন সে চায়নার মোকাবিলা করতে চাইছে, সেখানে কি সে বাংলাদেশের জন্য ভারতবর্ষের সঙ্গে ঝগড়া করবে? আমার মনে হয় না। সেখানে একটা আপোষ সমঝোতা কিছু না কিছু করবে, এবং সেইটাই উনি ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা ভাবছেন যে এরা সর্বশ্রেষ্ঠ, এদেরকে অনেকে সাপোর্ট করছে, তা নয়, এদেরও দিন ঘনিয়ে আসছে, সেই কথাটাই উনি মেসেজ বোঝা দেবার চেষ্টা করলেন। এই যে আপনি বলছিলেন যে মহিবুল হাসান চৌধুরী নফেল আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, উনি বলেছেন যে তারা একটা বিক্ষোভের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, মানে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তারা ইউনূস সরকারের পতন ঘটাতে চান। মানে ক্রমাগতই মনে হচ্ছে কিনা যে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনটা যে ইমিডিয়েট, আওয়ামী লীগ সেটা মনে করছে না, বরং তারা মনে করছে যে ইউনূস সরকারের পতন ঘটালেই একটা নির্বাচন হবে, সেটা মানে একটা মানে ক্রমে পরিষ্কার হচ্ছে কিনা। আর আওয়ামী লীগ ঠিক কিভাবে এত হামলা মামলার মধ্যে মানে বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাবে, এই প্রশ্নও তো বোধহয় সেখানে হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। তারা সেগুলোকে কিছু কিছু উত্তর দিয়েছে, পুরো সম্পূর্ণরূপে উত্তর দেয়নি। কিন্তু যেখানে আওয়ামী লীগের ১ লক্ষ লোক জেলে আছে, সে কথাটা ওনারা আগেও একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন। তা সত্ত্বেও আওয়ামী লীগের সমর্থন ওরা বারবার ক্লেম করে যাচ্ছে যে কখনো ৪০ বলছেন, কখনো ৬০ বলছেন পার্সেন্টেজ সমর্থন আছে বাংলাদেশে। আমি জানি না কত সমর্থন আছে, কিন্তু যদি ধরে নিলাম যেটা ২৫ কি ৩০%, যেটা বাংলাদেশে নর্মালি আওয়ামী লীগ হিস্টোরিক্যালি পেয়ে এসে থাকে, সেটাও যদি পেয়ে থাকে, বা যদি ২০%ও পায় সমর্থন যদি এখনো আওয়ামী লীগের থাকে, সেটাও তো একটা বিরাট বড় সংখ্যা। সেটাও তো কিছু না হলে পরে ৩০-৪০ মিলিয়ন লোকের কথা বলছি আমরা। তো সেই সমর্থনের বেসিসে ওনারা এই কথাটা বোধহয় ক্লেম করার চেষ্টা করছেন যে আমরা একটা করতে পারি। আর ওদের ধারণা যে ইউনূস সরকার অ্যাকচুয়ালি এই যে দুটো ইলেকশন একসঙ্গে করছে, একটা হচ্ছে রেফারেন্ডাম, এবং সেই রেফারেন্ডামটা খুব কমপ্লেক্স, ৭৮টা না কটা ক্লজেস আছে, তার জন্য একটাই ইয়েস বা নো। তো যেটাকে অনেকে ক্রিটিসাইজ করছে, কারণ তারা বলছে যে সরকার এই রেফারেন্ডামটাকে ভোটে ইয়েস করাবার চেষ্টা করছে, এটা কখনো হয় না। আমি যদি বলি আমি এই জিনিসটা রেফারেন্ডামে দিচ্ছি, তাহলে পার্টি বলতে পারে এটাকে সাপোর্ট করো, পলিটিক্যাল পার্টি, কিন্তু গভর্নমেন্ট বলতে পারে না এটাকে সাপোর্ট করো। যদি গভর্নমেন্ট বলছে তার মানে ইন্টিমিডিয়েট করছে লোকেদের। ব্রেক্সিটের যখন রেফারেন্ডাম হয়েছিল ইংল্যান্ডে, তখন সরকার বলেনি যে আপনারা ব্রেক্সিটের বিরুদ্ধে বা ফেভারে ভোট দিন,
পলিটিক্যাল পার্টি লেবার আর কনজারভেটিভ আলাদা আলাদা অবস্থান নিয়েছিল। একজন বলেছিল যে আমরা সাপোর্ট করব যে ইউর মধ্যে থাকুক, আর একজন বলেছিল না আমরা চাই ইউ থেকে বাইরে চলে যাক। কিন্তু সরকার এটাতে ইম্পার্শিয়াল ছিল। তো তাদের কথা হচ্ছে জিনিসটা উনি ইচ্ছে করে রেখেছেন যাতে একটা গন্ডগোল সৃষ্টি হোক এবং যাতে ইউনূস সরকার কন্টিনিউ করতে পারে। এখন যদি ধরে নিন জামাত এবং বিএনপির যুদ্ধ, তাতে যদি একটা স্টেলমেট হয়, সেটাকে ইউজ করতে পারে। এই অনেকগুলো ওনাদের চিন্তা আছে, ভাবনা আছে যে এইভাবে ইউনূস সরকার নিজেকে টিকিয়ে রাখতে পারে। কারণ বারবার অনেকেই বলছে যে ইউনূস সরকারকে 5 বছর দেওয়া উচিত, 10 বছর দেওয়া উচিত। সে কথাগুলো তারা শুনছেন এবং সেই কথাগুলো তারা মনে করছেন যে এটা ইউনূস সরকারেরই একটা চিন্তাধারা, তারা একটা প্রক্রিয়া চেষ্টা করছে যাতে তারা থেকে যেতে পারে পার্টিতে। এবং তার মানে তাদের যুদ্ধটা মেইনলি ইউনূস সরকারের বিরুদ্ধে। এবং সেখানে তারা বলছেন যারা 71-এর স্পিরিটে বিশ্বাস করছেন তারা আমাদের সঙ্গে আসুন। মানে উনি আওয়ামী লীগের সমর্থকদের শুধু বলছেন না, উনি অন্য যে পার্টিরা যারা 71-এর স্পিরিট থেকে নিজেদেরকে ড্র করেন, নিজের ইন্সপিরেশন, তাদেরও বলছেন। তাহলে কি বিএনপিকেও বলছেন? সেটা কেউ জিজ্ঞেস করেনি। কিন্তু আমার ধারণা এই কথাটা বরাবরই চিন্তা দুপক্ষই করেছে যে কখনো কি আওয়ামী লীগ আর বিএনপিকে হাত মেলাতে হবে। এককালে মিলিয়েছিল, এরশাদের বিরুদ্ধে তারা মিলিয়েছিল। তো এখানেও কি ইউনূস এরশাদ হয়ে যাবে? এটাই কি তাদের ভয়? এটাই কি তাদের শঙ্কা? কারণ বিএনপি যদি আপনি দেখেন তার ইলেকটোরাল যে স্পিচেস, একদিকে তো তারা ইন্ডিয়াকে গালাগাল দেওয়ার চেষ্টা করছে, সিলেটে গিয়ে বলছেন তারিক বাবু যে ভারতের এখানে জল ছেড়ে দিয়েছিল, পানি ছেড়ে দিয়েছিল, তখন কি হয়েছিল আমাদের। অন্যদিকে তিনি বলে যাচ্ছেন যে জামাত আমাদের অসুবিধা করছে, জামাত আমাদের ক্যান্ডিডেট দাঁড়াতে দিচ্ছে না, জামাতকে তিনি এক ঘা নিয়ে নিচ্ছেন, তিনি আওয়ামী লীগকে কিন্তু কিছু বলছেন না। তো এইটা একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। এখন পলিটিক্যালি এটা কি, আপনি বাংলাদেশের লোক, আপনার বন্ধু বান্ধবরা বাংলাদেশে আছে, তারা বলতে পারবে বেটার যে অ্যাকচুয়ালি কি হচ্ছে তলে তলে। কিন্তু এখানে একটা মনে হচ্ছে একটা স্কোপ কোথাও থেকে যাচ্ছে। জয়ন্ত রায়চৌধুরী হাত মেলানোর কথা যখন বলেছেন এবং তারেক রহমানের কথা মনে করিয়েছেন, তখন বরং এটা আমাকে খুব, আপনি এই ব্যাখ্যাটা, এই বিশ্লেষণটা আপনার কাছে শুনতে চাই যে তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে এলেন তার শোকের সময়ে এস জয়শঙ্কর গিয়ে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে, প্রধানমন্ত্রী মোদী একটা আবেগ ঘন ব্যক্তিগত শোক বার্তা পাঠালেন তারেক রহমানকে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চলে গেলেন বাংলাদেশ হাইকমিশনে। এই পরিস্থিতিতে মনে হয়েছিল ভারত বিএনপির উপর ভরসা করছে, বিএনপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু নির্বাচনের মাত্র যখন 1 মাসও বাকি নাই, তখন এই যে বারবার প্রকাশ্যে আওয়ামী লীগের মন্ত্রীদের আসতে দেওয়া এবং শেখ হাসিনার একটা সাংবাদিক সম্মেলনের মতো মতবিনিময় সভায় হাজির হওয়া অডিও বার্তা নিয়ে, এবং এই যে আপনি বলছেন যে পুরোটা সময় তিনি অনলাইনে সংযুক্ত থাকলেন, মানে একটা জনপরিসরে প্রথমবারের মতো শেখ হাসিনার হাজির হওয়া, ভারত সরকার কি বার্তা দিতে চাইছে? তারা আওয়ামী লীগকে সক্রিয় রাখতে চাইছে এবং স্পেস তৈরি করে দিতে চাইছে ভারতে? না, প্রথমত ভারতবর্ষের ডেমোক্রেসি, এখানে আমরা কাউকে থামাই না কথা বলতে। দালাই লামা আছেন, দালাই লামা কথা বলছেন, আমাদের সঙ্গে তো চায়নার সঙ্গে সুমধুর সম্বন্ধ, তা সত্ত্বেও দালাই লামা তার বক্তব্য রাখছেন, সেটা আমরা পারমিট করি, এটাতে কোনো প্রবলেম নেই। আপনি আগেও বলেছি আমি যে নেপালের রাজা যখন এক্সাইলে ছিলেন তিনি ভারতবর্ষের ছিলেন, আবার যখন রানার আর এক্সাইলে এলো তারা ভারতবর্ষে এসে থাকলো। তো এগুলো তো ভারতবর্ষ বরাবর পারমিট করে আসছে, এটাতে তো কোনো অসুবিধা নেই। তবে প্রশ্রয় মনে হয় না আর কিছু দিয়েছে। এটা উনি একটা প্রেস কনফারেন্স করেছেন, আর এটা আওয়ামী লীগের ব্যানারেও করেননি, এটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের ব্যানারে হয়েছে। সেই জন্য কনসিকুয়েন্টলি আমার মনে হয় না ভারত সরকার এতে কোনো ইম্পর্টেন্স দিচ্ছে এটাকে। দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন যে আমরা মানে আমি তো নই, আমি তো নিশ্চয়ই সাংবাদিক মোটে, ভারত সরকার বিএনপি কে প্রাধান্য দিচ্ছে না। ভারত সরকার তো সবার সঙ্গে কথা বলতে রাজি আছে। আপনি খেয়াল করুন 2010-এ বেগম জিয়া যখন এসেছিলেন তাকে হেড অফ স্টেটের মতন সম্মান দিয়ে তাকে দিল্লিতে আনা হয়েছিল এবং তাকে যা যা হেড অফ স্টেটকে দেওয়া হয় তাই প্রোটোকল দেওয়া হয়েছিল। 2014-তে যখন নরেন্দ্র মোদী ঢাকা সফরে গেলেন তখন কিন্তু তিনি শেখ হাসিনার নারাজগি থাকা সত্ত্বেও তিনি কিন্তু বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন। সেই কথারই উল্লেখ উনি নিজের মেসেজে দিয়েছেন। জামাতের সঙ্গেও কথা বলতে ভারতবর্ষের কোনো আপত্তি নেই। জামাত যদি কথা বলতে চায়, জামাত তো লুকিয়ে লুকিয়ে কথা বলতে চায়, জামাত তো নিজের ডেলিগেশন পাঠিয়ে বলে যে এটার সম্বন্ধে পাবলিসিটি যেন না আসে। তারা তো লুকিয়ে কথা বলতে চায়, তারা তো প্রকাশ্য কথা বলতে চায় না। মাঝে মাঝে বলে ভারতবর্ষ সঙ্গে কি অসুবিধা আছে ইত্যাদি ইত্যাদি, আবার অন্য একটা কিছু বলে বসে। তো সেই দিকে ভারতবর্ষ তো জামাতের সঙ্গেও কথা বলতে রাজি আছে, কেউ তো আমরা কিছু বলিনি। তবে
আমার মনে হয় না ভারতবর্ষ মনে করে যেরকম অন্য কিছু কিছু দেশেরা মনে করে যে জামাত একটা কি যেন বলে লিবারেল ইসলামিস্ট ফোর্স, সেটা হয়তো ভারতবর্ষের নাম মনে করতে পারে, কিন্তু জামাতের সঙ্গে কথা বলতে ভারতবর্ষ পিছপা হবে বা কথা বলবে না আমার কথা বলছেও তো। রণধীর জয়সওয়াল শেষ ব্রিফিং এ কিন্তু সাংবাদিকের প্রশ্নের জবাবে, যেহেতু জামায়াতের আমির বলেছেন যে ভারতও যোগাযোগ করছেন তাদের সঙ্গে, তখন গৌতম লাহিড়ী প্রশ্ন করেছিলেন বোধহয়, এবং রণধীর জয়সওয়াল বলেছেন যে কথা হচ্ছে, সকল দলের সঙ্গেই তাদের কথা হচ্ছে। কিন্তু আপনি সারা কুকের প্রসঙ্গটা তুলেছেন জয়ন্ত রায়চৌধুরী। দেখেন, সারা কুক গেলেন সাউথ ব্লকে দেখা করতে, আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, এবং আপনি বলছিলেন জামাত খুব ভালো ছেলে, এই ব্যাপারটা বোঝাতে। তো জামায়াতে ইসলামীর প্রসঙ্গ, এই যে লিবারেল ইসলামিস্ট পার্টি, তারা এখন মধ্যপন্থী। আপনি দেখেছেন কিনা আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে জামায়াত নেতা আবু তাহের, সৈয়দ মোহাম্মদ তাহের, তিনি নিজেই বলেছেন যে তারা নিজেদেরকে একটা মধ্যপন্থী ইসলামী দল হিসেবে পরিচয় করাতে চায়। তো সেই পরিচয় তুলে ধরতে যখন ব্রিটিশ রাষ্ট্রদূত গেলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ তো তার সঙ্গে সাক্ষাৎ করলেন না। ভারত তো তার মানে একটা বার্তা দিতে চাই যে বাংলাদেশে তারা ইসলামী দল ক্ষমতায় আসুক চায় না, এবং তারা আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে দেখতে চায়, বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে নির্বাচনে ফেরত চায়। এইটা তো খুব পরিষ্কার করছে ভারত। সেটার তো একটা নিশ্চয়ই কারণ আছে। না না, আপনি অনেকগুলো ইমপ্লিকেশনস ধরছেন। প্রথমত হচ্ছে সারা কুক ইজ আ ভেরি জুনিয়র ডিপ্লোম্যাট। তার সঙ্গে সাউথ ব্লকের লোকেরা দেখা করেছে কিনা আমি জানি না, কিন্তু সত্যি কথা বলতে তাকে কেন দেখা করবে? যেখানে ব্রিটিশ হাই কমিশনার আছে ভারতবর্ষে দিল্লিতে, এবং সে একজন সিনিয়র ডিপ্লোম্যাট, সে অলমোস্ট মন্ত্রী স্থানীয় লোক, সেখানে একজন জুনিয়র ডিপ্লোম্যাটের সঙ্গে কেন দেখা করবে? সেই বা কেন তবদিরি করবে? তো এটা তো মানে ভারতবর্ষ যদি না দেখা করে থাকে কোনো বড় ব্যাপার নয়। আগেও তো ব্রিটিশ হাই কমিশনার যখন প্রণববাবু ছিলেন সরকারে, মনমোহন সিং এর সরকার ছিল, তখনও এসছিল, তারাও রোমিয়াটা কিছু বার্তা দিতে এসেছিল, তখনও তো তাদের সঙ্গে খুব একটা পাত্তা কেউ ভারতবর্ষ দেয়নি। কারণ ভারতবর্ষ সমানে সমানে কথা বলবে। ভারতবর্ষ সাউথ ব্লকের জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারিরা কেন একটা জুনিয়র ডিপ্লোম্যাট ব্রিটেন থেকে সে বাংলাদেশে বসে আছে তার সঙ্গে কেন দেখা করবে? এই কথাটা চিন্তা করাই বা কি করে হয়? আমরা কলোনি ছিলাম অনেক বছর আগে, এখন ভারতবর্ষ সঙ্গে কথা বলতে গেলে পরে একটু সিনিয়র লেভেলে কথা না বললে কি ভারতবর্ষ কথা বলবে? আমার তো মনে হয় না, প্রথমত। দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতবর্ষ, আমি যেটা বললাম যে ভারতবর্ষের সবার সঙ্গেই কথা বলতে রাজি আছে, এটা আমি অন্তত পক্ষে জানি। আমি অনেক সিনিয়র ভারতবর্ষের কূটনীতিবিদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছে যে আমরা তো কথা বলতে রাজি আছি, কথা ওদেরকে বলতে হবে। দ্বিতীয় কথা যেটা আপনি বলছেন যে আমির বললেন যে ভারত আমাদের কাছে এসছে, আমি যতদূর জানি গত 1.5 বছরে জামাতের বেশ কয়েকটা ডেলিগেশন ভারতবর্ষে এসছে, এবং তারও আগে যখন শেখ হাসিনা ছিল তখনও জামাত মাঝে মাঝে লোক পাঠাতো, দূত পাঠাতো দিল্লিতে। তো দিল্লি দরবারে সব দেশ থেকেই আসে, আর এটা তো কোনো লজ্জার ব্যাপার নেই। বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কা শুধু নয়, আপনি দেখতেই পাচ্ছেন যে আমেরিকার থেকেও আসে। সার্গিও গোর এসে অন্য কথা বলে গেল, তার আগে অন্য কথা হলো, এখন ডোনাল্ড ট্রাম্প বলছে উই উইল হ্যাভ আ গুড ডিল। আপনি এটাও দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন অলমোস্ট সই করে ফেলেছে আমাদের সঙ্গে ডিল, ব্রিটেন সই করে ফেলেছে, নিউজিল্যান্ড হয়ে গেছে, অস্ট্রেলিয়া হয়ে গেছে। তো এই যে জিনিসটা ভারতবর্ষে, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে 1.4 বিলিয়ন লোকের একটা মার্কেট, $3 ট্রিলিয়ন, $3.5 ট্রিলিয়ন একটা মার্কেট, সেটাকে কে প্রত্যাখ্যান করবে? ভারত চায়নার সঙ্গে আমাদের এতগুলো ব্যবধান, এতগুলো আমাদের সঙ্গে ওদের মানে বলতে পারেন যেখানে আমাদের মন কষাকষি, বর্ডার কষাকষি আছে, কিন্তু চায়না আমাদের সঙ্গে ভালো থেকে ভালো সম্পর্ক রাখে। চায়না যত ভারতীয়দের ইনভাইট করে বিভিন্ন স্তরে নিয়ে যাচ্ছে সেটা ভাবাই যায় না। কেন রাখে? কারণ ভারতবর্ষ একটা ইম্পর্টেন্ট দেশ, ভারতবর্ষ একটা বড় দেশ, ভারতবর্ষের একটা বড় অর্থনীতি। কোনোদিন আপনি দেখেছেন জি জিনপিং মোদির সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছে? কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেছেন যে নরেন্দ্র মোদী জি জিনপিং এর সম্বন্ধে কিছু খারাপ কথা বলেছেন? না।
আরে আপনি সার্জিও গোট্টোর মনে করালেন তো, ওই যে ট্রাম্প সাহেব তো সার্জিও গোরের শপথ অনুষ্ঠানে বলেছেন যে ভারতে গিয়ে মোদি আমার বন্ধু সব কথা শুনতে হবে, কারণ ভারতে বিরাট মধ্যবিত্ত আছে, কাজেই বাণিজ্য বাড়াতে হবে, কাজেই নিশ্চয়ই সেটাই তো সকলের মূল লক্ষ্য। কিন্তু আমি যে প্রশ্নটায় আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যেতে চাই, আরেকবার চেষ্টা করি তারপর শেষ করি, যে ভারত আওয়ামী লীগকে এক রকমের শক্তিশালী রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে মানে একটা তাদের একটা মানে আওয়ামী লীগের অবস্থানটা ধরে রাখতে চাইছে কিনা এবং সেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে কিনা, মানে আওয়ামী লীগকে রেলেভেন্ট রাখা, সেটা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সম্ভব না হলে দিল্লিতে ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে আওয়ামী লীগকে একটা শিরোনাম এবং রেলেভেন্সে রাখতে চাইছে কিনা, সক্রিয় রাখতে চাইছে কিনা। দেখুন, আমি তো ভারত সরকার কি ভাবছে বা কি বলবে বা কি করছে সেটা তো জানি না। আমি সাংবাদিক কি ভাবছেন? আমি এইটুকু বলতে পারি যে ভারতবর্ষের যারা শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কের লোক, যারা চিন্তা করেন, যারা ভাবনা করেন, কূটনীতিবিদ যারা আছেন, তারা যেটা ভাবেন সেটা হচ্ছে যে এখনো আওয়ামী লীগের যথেষ্ট সমর্থন আছে বাংলাদেশে, এবং আওয়ামী লীগকে যদি ইলেকশন থেকে বাদ রাখা হয় তাহলে যে গভর্নমেন্টটাই আসবে, যেই আসুক, তার পক্ষে একটা অসুবিধা থাকবেই, কারণ সে সবার মনোনীত সরকার হবে না, এবং তখন প্রবলেম থাকবে যে কিছু না কিছু গন্ডগোল হতেই থাকবে। সেই জন্য তারা বারবার বলে আসছে একটা ইনক্লুসিভ ইলেকশন করুন। আর যারা বলছে ইনক্লুসিভ ইলেকশন মানে সবাই ভোট দিতে পারবে, সেটা তো নয়। তারা বলছে যে ইনক্লুসিভ ইলেকশন তখনই হবে যখন সবাইকে চান্স দেওয়া হবে তার মনের মতন ক্যান্ডিডেটকে ভোট দেবার। আমি জোর করে একটা পার্টিকে বলবো যে এই পার্টিকে আমি ভোট দিতে পারবো না, একটা গোটা পার্টি দোষী হয়ে গেল, নয় মানলাম শেখ হাসিনা দোষী, ক্যাবিনেট দোষী, অমুক মন্ত্রী দোষী, ওয়াকারুজ্জামান দোষী। ওয়াকারুজ্জামানও তো আর্মির কমান্ডার ছিল, সেও তো যথেষ্ট রোল প্লে করেছিল স্টুডেন্ট আপরাইজিং এর বিরুদ্ধে, তাকে তো কিছু বলছে না কেউ। কিন্তু আমার কথা হচ্ছে এই যে ভারতের চিন্তা ভাবনা হচ্ছে এই যে যদি ধরে নিন বিএনপি কে বাদ রাখতো, তাহলে আওয়ামী লীগকে ইলেকশনে রাখতো, তাহলেও কি ভারত খুশি হতো না? ভারত বলতো যে এতে অসুবিধা হবে, কারণ পরে গিয়ে যা অসুবিধা আওয়ামী লীগ ফেস করেছে সেই অসুবিধায় যে সরকারই আসবে সে ফেস করবে, বিএনপি কে যদি বাদ দেওয়া হয়। কাউকে বাদ না দিয়ে ইনক্লুসিভ ইলেকশন করাটাই ভারতবর্ষের। ভারতের বিরুদ্ধে অভিযোগই তো সেটা, যে শেখ হাসিনা যখন বিএনপি জামাতকে বাদ রেখে নির্বাচন করলো তো তখন এত আওয়াজ তুললো না। কে বলেছে? একটা জিনিস প্রথমে আপনি বলুন যে শেখ হাসিনা কবে বিএনপি কে ব্যান করেছে? শেখ হাসিনা বলেছে ইলেকশন লড়ো, তারা ইলেকশন লড়েছে, কখনো কখনো লড়েনি, কখনো বলেছে না ইলেকশন রিগড, কেয়ারটেকার না হলে পরে ইলেকশন করবো না। শেখ হাসিনা সেখানে বলেছেন যে আমার কনস্টিটিউশন বদলে গেছে, আপনারাই বদলেছেন, তাই জন্য আমি করবো না কেয়ারটেকার গভর্নমেন্ট করে। এখন সেটা একটা ঝগড়া, কিন্তু বিএনপি ইলেকশন লড়তে পারত, এ কথাটা তাকে বারণ করা হয়নি। একবারই শুধু জামাতকে আফটার দ্য ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল যখন ওই ওদের যারা যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে ফাঁসির হুকুম টুকুম হলো, তখন জামাতকে কিছুদিনের জন্য, এবং জামাত রিফিউজ করলো যে সে মানে তার যে এজেন্ডা নিয়ে নির্বাচন করলো 2018-তে, সেটার সময় একমাত্র জামাতকে শুধু রিফিউজ করা হয়েছিল। আদারওয়াইজ এই কথাটা বলা যে আওয়ামী লীগ বাদ দিয়েছে সেটা বলবো, আমি আওয়ামী লীগের হয়ে তো বলছি না, আমি তো আওয়ামী লীগের ডেফিনেটলি সমর্থক নই। আমি তো অনেক আগে লিখেছি যে শেখ হাসিনা ভুল করছে, 2024-এর গণঅভ্যুত্থানের আগে বলছি যে এটা জেনুইন স্টুডেন্ট রিভোল্ট ডেফিনেটলি ছিল। সেটা অন্যদিকে কোন দিকে চলে গেছে সেটা আলাদার কথা। বারবার বলে যাচ্ছি যে শেখ হাসিনা ভুল করছেন। ভারতের অনেক সংবাদপত্র বলেছে যে ভুল করছে। 2024-এর ইলেকশনটাকে অনেকেই বলে ক্রিটিসাইজ করেছিল ভারতবর্ষে, কিন্তু সে কথা আলাদা। কিন্তু এই কথাও আলাদা যে এখানে একটা পার্টি যে 30% সমর্থন তাকে বাদ দেওয়া হচ্ছে, মাইনরিটিসদের ভয় দেখানো হচ্ছে যে যদি তোমরা ভোট না দাও আমার ছাপে তাহলে তোমাদের দেখে নেব। অলরেডি আপনি যদি দেখে থাকেন এই যে কদিনের মধ্যে 15 দিনের মধ্যে 10 জন মারা গেছে, একজনকে মেরে ঝুলিয়ে পোড়ানো হয়েছে, এতগুলো ইনসিডেন্টস, আর তারপরেও বলে যাচ্ছে যে না এগুলো দিস আর নট কমিউনাল ইন নেচার, দে আর পলিটিক্যাল ইন নেচার। এগুলো কি? হাউ ক্যান উই অ্যাকসেপ্ট ইট? আপনাকে মনে রাখতে হবে যে ভারতবর্ষের এটা কিন্তু কনসিস্টেন্ট স্ট্যান্ড। নেহরুর সময় নেহরু লিয়াকত আলী প্যাক্ট হয়েছিল,
কারণ বারংবার মাইনরিটিদের উপরে আক্রমণ হয়েছিল। আপনার মনে আছে কিনা জানি না, তখনকার জিন্নাহ এবং লিয়াকত আলীর ক্যাবিনেটে যিনি লেবার মন্ত্রী ছিলেন তিনি পালিয়ে এসেছিলেন ভারতবর্ষে। তিনি কিন্তু সমর্থন করেছিলেন পাকিস্তানকে। তিনি শিডিউল কাস্টদের নেতা ছিলেন বাংলাদেশে। তিনি সিলেটে প্লেবিসাইটে তিনি শিডিউল কাস্টদের বলেছিলেন যে আপনারা পাকিস্তানের হয়ে ভোট দিন। সেই লোকটা পালিয়ে এসেছিল কারণ সে দেখতে পেল যে তার বাড়ির লোক, তার আত্মীয় স্বজন, তার যত লোক আছে সবাইকে আক্রমণ করছে, গ্রামের পর গ্রাম জ্বালানো হচ্ছে। তারপরে যখন এটা নিয়ে বাসন্তী দেবী, চিত্তরঞ্জন দাসের স্ত্রী, এটা নিয়ে নেহরুকে বিশেষ করে লিখলো, বিধান রায়কে ফোন করলো, নেহরুকে ফোন করলো। নেহরু তখন লিয়াকত আলীর সঙ্গে কথা বলে বললো যে এটা তো চলতে পারে না, তোমরা তো এরকম ভাবে আমাদের হ্যারাস করতে পারো না। তারপরে নেহরু লিয়াকত আলী প্যাক্ট হয়েছে। So this is something which is not new. We have always been concerned about minorities. এটা বলতে পারেন যে আমরা কি শুধু মাইনরিটিস নিয়ে কনসার্ন? না, we are concerned about everybody. এই যে এতগুলো সাংবাদিককে জেলে রাখা হয়েছে অকারণে, কেন আপনি আমায় বলুন শ্যামল দত্ত কি দোষ করেছে? তার এগেইনস্টে কটা 36 খানা খুনের মামলা কেন রয়েছে? কেন বাবু ভাইকে জেলে রেখে দেওয়া হয়েছে? সে প্রায় মরে যেতে পারে যে কোনো দিন, হার্টের রোগী এমনিতেই সে লোকটা। কেন এতগুলো এই যে বড় বড় একাডেমিক্সদের ধরে নিয়ে গেছে, তাদের কেন নিয়ে গেছে, কিসের জন্য? তাদের বিকজ দে থিঙ্ক যে তাদের চিন্তাধারা ইজ সেকুলার, অর তাদের চিন্তাধারা 71 স্পিরিটকে রিপ্রেজেন্ট করছে। সেই জন্য সেই জিনিসটাকে ধ্বংস করে দিতে হবে। একজন মুক্তিযোদ্ধার স্মারককে ভেঙে দিল বুলডোজার, শেখ মুজিবের বাড়ি ভেঙে দিল বুলডোজার দিয়ে। এগুলো কি? হোয়াট ইজ দিস? দিস ইজ অ্যান অ্যাটেম্প্ট টু ফিনিশ অফ ওয়ান স্ট্রিম অফ থট। ছায়ানটকে অ্যাটাক করা, ডেইলি স্টার যেটা ইউনুসকে এত সমর্থন দিল তার অফিস অ্যাটাক করা। This is a representative of a thinking which is coming up in Bangladesh, which is worrying India, which is worrying the world. যদি ইসলামাইজেশন হয় বাংলাদেশে, প্রথমে বাংলাদেশে আগুন লাগবে, আগুনটা আসবে আমাদের বর্ডারের পার করে, কিন্তু সেখানেই আটকে থাকবে না। কারণ এরা যারা আছে কট্টরপন্থীরা, এরা সবাইকে হেট করে। এরা ইংল্যান্ডে গিয়ে আক্রমণ করবে, ফ্রান্সে গিয়ে আক্রমণ করবে, অস্ট্রেলিয়াতে গিয়ে আক্রমণ করবে, ইউএসএ তে গিয়ে আক্রমণ করতে পারে। আপনি দেখেছেন যে তালিবানকে ইউএসএ তৈরি করেছিল, করার পরে তারা টুইন টাওয়ার্স করেছে। তো এটা একটা রোগ, সেই রোগটাকে তো সারাতে হবে। অসংখ্য ধন্যবাদ জয়ন্ত রায়চৌধুরী। সেজন্যই হয়তো শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের নারী পুরুষ যদি এই কট্টরপন্থার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে আছে। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ শুনছিলেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অভাবনীয় ভাবে রাজনীতির ময়দানে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছে। নেতিবাচক নয়, ইতিবাচক অর্থে রাজনীতি জমে উঠেছে। বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা দেশ চষে বেড়াচ্ছেন এবং তিনি সবাইকে আশ্চর্য করে দিয়ে একটি রাতে প্রায় 18 ঘন্টার সময় নিয়ে সিলেট থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ বিভিন্ন এলাকাতে 9টি না 10টি জনসভা করেছেন এবং সারাটা রাত তার যারা ভক্তকুল, কর্মী, সমর্থক এবং নির্বাচনের ময়দানে যারা বিএনপি নেতাকর্মী, তারা সর্বস্ব শক্তি দিয়ে এই শীতের রাতে তাদের নেতার কথা শোনার জন্য অধীর আগ্রহে তারা সেই নির্বাচনী মাঠে উপস্থিত ছিল। অন্যদিকে তার প্রতিপক্ষ ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির, তিনিও তার নেতাকর্মীদেরকে নিয়ে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। তারেক রহমান যা কিছু করছেন, পাল্লা দিয়ে তিনি তা কিছু করার চেষ্টা করছেন এবং রেটিংয়ে যেন তিনি আরো বেশি তারুণ্য প্রকাশ করতে পারে সে প্রাণান্ত চেষ্টা জনাব শফিক করে যাচ্ছেন। আবার অন্যদিকে জনাব শফিক যে কাজগুলো করছেন সেটাও কিন্তু তারেক রহমান সাহেব এবং তার যারা টিম রয়েছেন তারা নোটিশ করছেন যে জামাতের কোন কোন বিষয়গুলো উত্তর দেওয়া দরকার, কোন কোন বিষয়গুলো অনুসরণ করা দরকার এবং কোন কোন বিষয়গুলো পরিহার করা দরকার। তো এই অবস্থার মধ্যে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে না নির্বাচনটা ভীষণভাবে জমে গেছে এবং এই যে নির্বাচন জমে গেছে, নির্বাচন জমে যাওয়ার ফলে যারা বলছিলেন যে নির্বাচন হবে না তাদের একটা বিরাট অংশ রীতিমতো অপমানিত। আমি নিজেও যেহেতু সন্দিহান ছিলাম, কিন্তু আমি আসলে
অপমানিত নই। এর কারণ হলো আমি যে সন্দেহ প্রকাশ করেছিলাম সেটা এই কারণে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে একটা ভালো পরিবেশ, প্রতিবেশ, আইনশৃঙ্খলা দরকার সেটা এখনো নেই। কিন্তু যেটা অদ্ভুতভাবে ঘটে গেছে সেটা হলো জনগণ রেসপন্ড করেছে এই নির্বাচনে। আর জনগণ যদি রেসপন্ড করে তাহলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা না থাকলেও হয়। আমাদের যেটা শঙ্কা ছিল যে এই অবস্থাতে জনগণ রেসপন্ড করবে না। তো জনগণ রেসপন্ড করছে। এই রেসপন্ড কতদিন থাকে বা কি অবস্থায় থাকে, পরিস্থিতি যদি পাল্টে যায় সেটা অন্য কথা। কিন্তু আজকের দিন পর্যন্ত যা কিছু ঘটছে নির্বাচনের পক্ষে আমার কাছে এগুলো সবই ইতিবাচক বলেই মনে হচ্ছে। কিন্তু সেই ইতিবাচকতার দিকে আবার মানুষকে এই যে হঠাৎ করে যে প্রলুব্ধ করছে, নির্বাচনের ময়দান উত্তেজিত করছে, কারণটা কি? কারণটা হলো যে আমাদের দেশে নির্বাচনটিকে সবাই সবচেয়ে বড় বিনোদন মনে করে। অলমোস্ট একটা ঈদের মতো উৎসব তারা ১ মাস ব্যাপী উদযাপন করে। আমাদের দেশে ঈদের দিন ৩-৪ ঘন্টা সকালবেলা নামাজ পড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, এরপর বিকেলে সবাই একটা ঘুম দিয়ে ঈদ শেষ। কোরবানির যে ঈদটি হয় সে একই অবস্থা, গরু কেনা, গরু লালন পালন করা, এরকম ৩-৪ দিন সবাইকে ব্যস্ত থাকে। তারপরে নামাজ পড়ে গরু জবাই করার পরেই বিকালবেলা অলসতা চলে আসে। ১ দিন ২ দিন গরুর মাংস খাওয়া হয়, খাসির মাংস খাওয়া হয়, তারপরে সব চুপচাপ। কিন্তু নির্বাচনের ময়দানে গরুর লাগে না, ছাগল লাগে না, কোনো নতুন পোশাক লাগে না। একটু বিড়ি, একটু চা সিগারেট, একটু হুন্ডায় করে ঘোরাফেরা, রাত্রি জেগে জেগে মিছিল করা, এই জিনিসগুলো মানুষের শরীরে উৎসবের আমেজ ধরিয়ে দেয়, উৎসবের আগুনের ঝড় তুলে। এবং আমি আমার নির্বাচনী এলাকাতে দেখলাম যে বিভিন্ন ছোট ছোট গ্রামে, গ্রাম্য বাজারে যে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, তাতে কোনো মানুষ ঘরে বসে নেই। অন্য এলাকায় কি হলো আমি বলতে পারবো না, কিন্তু আমার গলা চিপে ১০ মিনিটে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কেউ কিন্তু ঘরের মধ্যেই বসে নেই। গভীর রাত পর্যন্ত, রাত্রি ১টা-১.৫টা পর্যন্ত শত শত হাজার হাজার মানুষ, যে বাজারে সাধারণত ২০-২৫ জন মানুষ থাকে অন্যান্য সময়টিতে, সেই বাজারেও এখন ৩-৪০০ লোক জটলা করে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রার্থী, কোন প্রার্থীর পক্ষে নির্বাচন করলে ভালো হবে, কোন প্রার্থী ভালো হবে, এগুলো নিয়ে সারাক্ষণ কুটনামি। এবং এগুলো খুব পছন্দ করেন বাংলাদেশের মানুষ। আমাদের দেশে বলে না জারি সারি বিচার গান, তো এই বিচার গান বাঙালির খুব প্রিয়। তারা সেখানে বসে খুব চুলচেরা বিচার করে, বিশ্লেষণ করে, প্রতিপক্ষের সমালোচনা করে, শরীয়ত নিয়ে আলোচনা করে, মারেফত নিয়ে আলোচনা করে। এবং শরীয়ত মারেফত আলোচনা করতে গিয়ে মানে সেই ফেরেশতা, আল্লাহ, রাসূল ঠাসূল বিভিন্ন বিষয় নিয়ে এমন সব গল্প মানে ফেদে বসে। তো এটা আগে মানুষ খুব মজা করে শুনতো। এখন তো দেখেন এরকম একটা গল্প বলতে গিয়ে এক এরকম বাউল শিল্পী এখন রীতিমতো জেলে। তো এটা আমাদের একটা অভ্যাস। তো সেটাই এখন নির্বাচনের মাঠে চলছে। কে এমপি হলে ভালো হবে, কে এমপি হলে মন্ত্রী হবেন, কে মন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে, কার সঙ্গে কার কত ভালো সম্পর্ক, কার বংশ কি, মর্যাদা কি, এই জিনিসগুলো নিয়ে ভীষণ রকম আলাপ আলোচনা হচ্ছে। আর এই আলাপ আলোচনা করতে গিয়ে যে সকল কুটনামি হচ্ছে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে ধরনের হুমকি ধামকি হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, এগুলো মানুষ ভীষণ রকম যাকে বলা হয় উপভোগ করছে। এবং এগুলো মানুষ পছন্দ করে। আমাদের দেশে নির্বাচনের এটা একটা ট্রেন্ড। তো সেই দিক থেকে গ্রাম অঞ্চলের প্রত্যেকটি পরতে পরতে, ইউনিয়নে, ওয়ার্ডে, শহরে, বন্দরে, গ্রামে, গঞ্জে যা কিছু হচ্ছে তা ছাপিয়ে বড় দুজন নেতা, সেটা হলো জামাতের আমির আর বিএনপির চেয়ারম্যান, দুজন পরস্পরকে লক্ষ্য করে, বা এই দুজন তাদের প্রতিপক্ষ মানে বিএনপি জামাতকে লক্ষ্য করে, জামাত বিএনপিকে লক্ষ্য করে যে সকল কথাবার্তা বলছেন, সে সকল কথাবার্তা কিন্তু মানুষকে ভীষণ রকম আনন্দ দিচ্ছে, ভীষণ রকম আনন্দ দিচ্ছে। এবং ইতিমধ্যে কয়েকটি বেশ মজাদার কথাবার্তা রীতিমতো ন্যারেটিভ আকারে চালু হয়ে গেছে। আর আমাদের সমাজে যুবকরা, তরুণরা যারা সাপোর্টার রয়েছেন, এখন ইদানিং এআই থেকে শুরু করে বিভিন্ন প্রযুক্তিতে এতটা আধুনিকতা তারা অর্জন করেছেন
কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজকে 2 দিন হয়ে গেল আনুষ্ঠানিক প্রচারণা হচ্ছে। তারেক রহমান একাধিক জায়গায় নির্বাচনী জনসভা করছেন, কথা বলছেন। আবার তাদের সঙ্গে যে প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামও তাদের প্রচারণা বিভিন্ন জায়গায় করছেন। এই প্রচারণায় আপনি দেখবেন একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলছেন, এবং কেউ কেউ ব্যক্তিকে আক্রমণ করছেন, কেউ কেউ দলকে আক্রমণ করছেন, কেউ কেউ দলের বক্তব্যকে আক্রমণ করছেন, এবং কেউ কেউ দলের নানা রকম কর্মকাণ্ডকে আক্রমণ করছেন। দল মানে তার প্রতিদ্বন্দ্বী দলকে করছেন। এটা করতে যে কেউ কি শিষ্টাচার ভঙ্গ করছেন? এই আলোচনাগুলি করার দরকার আমি মনে করি। আমরা চাই যে একটা সুস্থ প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্ট থাকুক, কিন্তু গালাগালি যেন না থাকে। আমরা বিপরীত দিকে এটাও চাই, একটি দল যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, সেই বিভ্রান্তি যদি কেউ ধরিয়ে দেয় সেটাও চলুক, কিন্তু ধরিয়ে দেওয়ার ভঙ্গিটাও যেন শোভন হয়। আমরা এই জিনিসটা চাই। আমি এই কথাগুলো বললাম কেন, আপনারা এখনই ব্যাপারটা বুঝতে পারবেন। সেটা হলো যে গোলাম পরোয়ার, জামায়াতে ইসলামীর যিনি জেনারেল সেক্রেটারি, তিনি একটা কথা বলেছেন। আজ তিনি ওনার এলাকার একটা সভায় কথা বলতে গিয়ে উনি বলেছেন যে কোন একজন মুসলমান যিনি আল্লাহ, রাসূল ও আখিরাতকে বিশ্বাস করেন, তিনি পরকালে বিশ্বাসী আরেকজনকে কাফের বলতে পারেন না, এটি জায়েজ নয়। তিনি এটা বড় অপরাধ করেছেন। তার মানে তারেক রহমান কোথাও কি কাউকে কাফের বলেছেন? বলে থাকলে সেটা বলা যাবে কিনা, এটা নিয়ে উনি কথা বলেছেন। এবং উনি ডিটেইলে যে আরো বলেছেন, এই বাক্যগুলো আপনি একটু মন দিয়ে শুনেন। তিনি বলেছেন, আমরা ধারণা করেছিলাম উনি লন্ডনে গেছেন, পড়াশোনা করেছেন, কিছুটা পলিটিক্যাল ম্যাচুরিটি হয়তো আছে, কিন্তু দেখি যে উনি তো এখন বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন কে মুসলমান আর কে কাফের। এটা বলার তার কোনো অধিকার নেই। রাজনৈতিক নেতা হিসাবে সৌজন্যতা, শিষ্টাচার বোধের জায়গা থেকেও এই কথা বলা যায় না। তার মানে উনি বলতে যাচ্ছেন যে একজনকে লন্ডন গিয়েছেন, হয়তো ম্যাচুরিটি এসেছে, তার মানে বোঝাই যাচ্ছে উনি তারেক রহমানকে ইঙ্গিত করেই এই কথাগুলি বলছেন, যে তারেক রহমান এখন বড় মুফতি হয়ে গেছেন। এখন আমি এই কথাটা নিয়ে আলোচনা করতে চাই। আসলে আসলে কি তারেক রহমান মুফতি হয়ে গেছেন? আসলে তারেক রহমান কি বলেছেন এটা আমি একটু বুঝতে চাই, এবং কি বলেছেন তার জবাবে পরোয়ার সাহেব কি বললেন, এই দুটোই আমরা একটু বুঝতে চাই। তারেক রহমান কি বলেছিলেন সেটা আমরা একটু মনে করার চেষ্টা করি। সিলেটে যখন উনি জনসভায় গিয়েছিলেন, সেখানে উনি কিছু কথা বলেছেন, এবং তারপর সেখান থেকে নরসিংদীতে গেছেন, একবার নরসিংদী বলেছেন, ওখান থেকে আরেকটা জায়গায় গিয়েছেন, মৌলভীবাজার গিয়েছেন, সেখানেও উনি কিন্তু কিছু কথা বলেছেন। একটা কথা কমন, একটা বিষয় কমন, সেটা হলো যে জামায়াতে ইসলাম যে কিছুদিন আগে থেকেই মানুষের মধ্যে এক ধরনের প্রচারণা চালাচ্ছিল যে যদি আপনি বেহেশতে যেতে চান তাহলে জামাতকে ভোট দিতে হবে, জামাতকে ভোট দিলে আপনি ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন, এবং আপনি বেহেশতে যেতে পারবেন। এগুলি বলা হয়েছে। একজন না, একাধিক নেতা, একজন ব্যারিস্টার, তাদের একজন ব্যারিস্টার তো বলেই ফেলেছে একমাত্র জামাতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আবার কেউ বলেছেন জামাতে ভোট দিলে পরে মানে পুরা আপনার দেশের মানুষের যে সওয়াব, দেশের মানুষের নামাজের সওয়াব আপনি পাবেন। এই ধরনের নানা ধরনের কথা বলা হয়েছে। এই বিষয়গুলোকে উল্লেখ করে তারেক রহমান কিন্তু কথাগুলি বলেছেন বিভিন্ন জায়গায়, এবং তারেক রহমান বলার ভঙ্গিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি একটা জায়গায় দেখলাম উনি একজন জনসভায় যারা দর্শক ছিলেন তাদের মাঝখান থেকে একজনকে ডেকে নিয়ে আসলেন, ডেকে নিয়ে আসে মানে যিনি হজ অথবা উমরা করেছেন এমন একজন লোককে আসতে বললেন। একজন লোক আসলেন, সম্ভবত ভদ্রলোকের নাম রফিকুল ইসলাম বা এই ধরনের কিছু একটা। ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি যে হজ করেছেন, মক্কা শরীফে গিয়েছেন, কাবা শরীফে গিয়েছেন, সেই কাবা শরীফের মালিককে? উনি বললেন আল্লাহ। তারপরে আপনার দুনিয়ার মালিককে? আল্লাহ। বেহেশতের মালিককে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। তো তারপর ওনারা জিজ্ঞাসা করলেন যে তাহলে বেহেশতে যে যার মালিক আল্লাহ, সেটা কি কোনো মানুষ তাকে দিতে পারে? এটা বলেছেন। তো ওই ভদ্রলোক বলছেন না, এবং জনসভা বলেছেন যে না, পারে না। তো এরকম যারা দেওয়ার প্রতিশ্রুতি দেয় অথবা দেওয়া হবে বলে যারা জনগণকে বলে, অঙ্গীকার করে, তারা কি
শিরক করে। এখন যদি শিরক করে কেউ, তাহলে তাকে তো আপনি কাফের বলতেই পারেন, কোনো মুসলিম তো শিরক করতে পারবে না, তাই না? শিরক হলো যত অপরাধ আছে, যত গুনাহ আছে ইসলামে, আমাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং জঘন্য গুনাহ হচ্ছে শিরক। এখন তারেক রহমান বলেছেন তারা যদি বলে তারা শিরক করে, এখন এই কথাটুকু, এই কমন সেন্স, উনি লজিক দিয়ে একটা পর একটা স্টেপ বাই স্টেপ বলেছেন। এইটুকু বলার জন্য মুফতি হতে হয়? ইসলামে, কোরআনে মুফতির কাছেই সব বলতে হবে, উনি ছাড়া আর কেউ কিছু বলতে পারবেন না। যিনি কোরআন বোঝেন, কোরআন পড়েছেন, তিনি কি বলতে পারবেন না? কেন বলতে পারবেন না? যে কোনো মুসলিম বলে। ইসলাম হলো এমন একটা ধর্ম, যে ধর্ম সবাই বলতে পারবে। যে আপনি যদি ঠিকঠাক মতো পড়েন, এখানে কিন্তু কোনো আরেকজনকে ধরে আপনাকে উঠতে হবে না, আপনি নিজেই ইসলামের সরাসরি আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন। অন্য সব ধর্মের সঙ্গে এই ধর্মের পার্থক্যটা এখানেই। তো উনি যদি বলে থাকেন, তাহলে দেখেন কয়েকটা কথা কিন্তু। এক নম্বর হলো, প্রথমে জামাতের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন যে জামাতে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এটা নিয়ে অনেকে বলেছেন বেহেশতের টিকিট বিক্রি করতেছে জামাত। দ্বিতীয়ত, তারেক রহমান বলতেছেন যে যারা টিকিট বিক্রি করতেছে, যারা বেহেশত পাওয়ার লোভ দেখাচ্ছে এবং বেহেশত পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে, তারা শিরক করছে। আর তৃতীয়ত, গোলাম পরোয়ার সাহেব বলছেন যে উনি বিদেশ থেকে এসে ফতোয়া দিচ্ছেন এবং একজনকে আরেকজন কাফের বলতে পারেন না বলে উনি বড় অপরাধ করেছেন। এবার আসেন আমরা এই তিনটা কথা যদি আলোচনা করি, এই তিনটা কথার মধ্যে কোন কোন কথাকে আপনি ঠিক মনে হয়? কেউ কি পারে বলতে যে তুমি এই কাজটা করো, তুমি বেহেশতে যাবা, তাহলে তুমি একে ভোট দাও, তুমি বেহেশতে যাবা? এটা কি বলা সম্ভব, বলা উচিত, বলা স্বাভাবিক? বলেছে। আবার যদি কেউ ওইটাকে ধরে দেয় যে এটা যারা বলবে তারা শিরক করছে, সেটা কি অন্যায়? আবার এই কথা যদি বললো শিরক করে, এখন এই জন্য তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্যকে বলবেন যে লন্ডন থেকে এসে বড় মুফতি হয়ে গেছে, এটা কি সঠিক? আমি একটা কথা বলি ভাই, ইসলাম এমন একটা ধর্ম যে আপনি মাথায় একটা টুপি লাগালেন, ইসলামিক বড় একটা পাঞ্জাবি পরলেন, মুখে আপনার লম্বা দাড়ি আছে, অতএব আপনি সবচেয়ে বড় ইসলামিক স্কলার হয়ে গেলেন। এই জিনিসটি ইসলাম স্বীকার করে না, আমিও স্বীকার করি না। ইসলাম ধর্মকে জানুন, বুঝুন, এবং ইসলাম বোঝার জন্য আরেকজনের আপনার মুরিদ হতে হবে না। আরেকজনের মুরিদ না হয়েও আপনি মুসলমান হতে পারেন, না হয়েও আপনি ইসলামকে জানতে পারেন, ইসলাম সম্বন্ধে আপনি জ্ঞান লাভ করতে পারেন। কোনো সমস্যা নাই রে ভাই, মুফতি হওয়ার দরকার নাই। মুফতি না হয়েও আপনি কথা বলতে পারেন যদি আপনি জানেন জিনিসটা। তো সেরকম তো হতেই পারে। আমি এই জায়গায় মনে করব জামাতে ইসলাম এই কাজটা প্রথমটাও ঠিক হয়নি, পরে তারেক রহমানকে যেভাবে তারা সমালোচনা করছেন এটাও তারা ঠিক হয়নি। গোলাম পরোয়ার সাহেবকে বলবো, পরোয়ার সাহেব আপনি এটা বলতে পারেন, আপনি আগেরটা কিন্তু আগেই করেন, বলেন যে ওই কথাটা আমাদের যারা বলছে তাদেরকে আমরা দল থেকে বের করে দিয়েছি, অথবা এটা বলা ঠিক হয়নি, এটা বলেন। কালকে আপনি বলেন যে জামাতকে ভোট দেওয়ার সঙ্গে ইহকাল পরকালের কোনো সম্পর্ক নাই, জামাতকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশত পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই, বলেন না কেন এই কথাগুলো? মানুষকে যে আপনাদের হয়ে কেউ কেউ বিভ্রান্ত করছে, এটা আপনারা দেখেন না? এই নির্বাচনে জেতার জন্য আপনারা কি ধর্মবিরোধী কাজ করবেন? এটা আসলে তো আপনি শিরক করছেন, আপনি পারেন না। কে বেহেশতে যাবে, কে বেহেশতে যাবে না, এটা আল্লাহ নির্ধারণ করবে, আপনি কে? এটা আপনি বলতে পারেন না। আপনি তাহলে কেউই বলতে পারে না, আপনি তাহলে আমিও বলতে পারেন না, কেউ পারে না এটা বলতে। মানুষকে লোভ দেখাচ্ছেন কেন? মানুষকে মিথ্যা লোভ দেখাচ্ছেন কেন? এবং এটা যদি কেউ ধরিয়ে দেয়, তাকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না। দেখুন, আরেকটা জিনিস হচ্ছে, সেই জিনিসটা আমি বলেই শেষ করি। তারেক রহমান কিন্তু তার ওই ভাষণে জামাতের একাত্তরের ভূমিকা নিয়েও কিন্তু ইঙ্গিত দিয়েছেন। সেই ব্যাপারে দেখুন, জামাতের এই সেক্রেটারি জেনারেল মিস্টার মিয়া গোলাম পরোয়ার তিনি একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন? তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় অনেক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিল। এটি নিয়ে রাজনৈতিক মতপার্থক্য হতে পারে, বিশ্লেষণ হতে পারে। বুঝলেন? তার মানে তারা যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই অবস্থানটাকে তারা ব্যাখ্যা করছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। অর্থাৎ আমাদের এখানে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেটা ভারতীয় আগ্রাসনের একটা রূপ। সরি গোলাম পরোয়ার সাহেব, আপনার সঙ্গে একমত হতে পারলাম না। আপনারা এখনো কিন্তু একটা অদ্ভুত জায়গায় অবস্থান করছেন। আপনারা এখনো বলার চেষ্টা করছেন আমাদের মুক্তিযুদ্ধ ছিল ভারতীয় আগ্রাসন। এইভাবে বললে এই দেশের মানুষ কতটুকু মানবে যায় না, আমি মানবো না।
ছিলাম, জীবিত ছিলাম, তখন আমি টুকটাক বুঝি। আমি তখন একদম শিশু না। আপনি এগুলি বলবেন আর এগুলি বলে বলে আপনার মানুষের ভোট দিবেন, এত সহজ না। আমি মনে করি আপনাদের ভাষা, আপনাদের চিন্তা ভাবনা এগুলি চেঞ্জ করতে হবে। যদি জনগণের কাছে যেতে চান, তাহলে মুক্তিযুদ্ধের সময় আপনারা যে ভুল আপনি করতেই পারেন, ভুল করার কোনো অন্যায় কিন্তু না, মানুষ মাত্রই ভুল করতে পারে। আপনারা যে ভুল করেছিলেন সেটা বলুন। আপনারা যেভাবে বলছেন যে আপনারা তো মুক্তিযুদ্ধকে ভারতীয় আগ্রাসন বানাই দিচ্ছেন, আগে মুক্তিযুদ্ধকে স্বীকার করুন যে ওটা আমাদের স্বাধীনতা যুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ ছিল, এটাকে স্বীকার করতে হবে। তারপর আপনাকে বলতে হবে সেই যুদ্ধে আপনার ভূমিকাটা সঠিক ছিল না। এটা বললে আপনার মান সম্মান যাবে না। এটা যদি বলেন তাহলেই বুঝবো যে আপনারা এই দেশকে স্বীকার করেন। আর যারা এই দেশকে স্বীকার না করেন